হ্যালো, হাই এভরিওয়ান। আমি সম্ভাবনা মুখোটি। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে মৌলের শ্রেণীবিভাগ আর ধর্মাবলী। সেই চ্যাপ্টারটা আজকে হচ্ছে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে? এর আগের দিন আমরা যে পোর্শনটা করেছি সেটা হচ্ছে আমরা করেছি তোমাদের আহ আমরা দেখেছি যে কিরকম করে মৌলগুলো হচ্ছে তৈরি হচ্ছে, মৌলগুলো কোথায় অবস্থান করছে, মৌলগুলোকে আমরা কিরকম করে অবস্থান করাতে পারছি। আমরা মেন্ডেলেভের পর্যায় সারণী রেখেছি, আমরা আধুনিক পর্যায় সারণী রেখেছি। ঠিক আছে? এবার দেখার পরে আমরা ইলেকট্রনিক বিন্যাসের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে আমরা তোমাদের যে মৌলগুলো সেই মৌলগুলোকে আমরা সাজাচ্ছি। ঠিক আছে? এবার কিছু পিলার আমরা দেখতে পেলাম যে আমাদের যে লাস্টের ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা এস অরবিটালে যাচ্ছে। কিছু ক্ষেত্রে পি তে, কিছু ক্ষেত্রে টি তে, আর কিছু ক্ষেত্রে এফ এ। ঠিক আছে? তো আজকে যে জিনিসটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের এস, পি, ডি আর এফ ব্লক এলিমেন্ট আমরা কোনগুলোকে বলবো সেই জিনিসটা দিয়ে আজকে আমরা স্টার্ট করব। মৌলের শ্রেণীবিভাগ কিরকম করে করা যায় সেই জিনিসটা আমরা দেখবো। আর আইইউপিএসসি নিয়মে আমরা ইউরেনিয়ামোত্তর মানে ইউরেনিয়ামের পরে দিকের যে মৌলগুলো হয় যেগুলো তোমার মানে সেই যে মৌলগুলো সেই মৌলগুলোর আমরা নামকরণ কিরকম করে করবো সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা। আজকের পড়া স্টার্ট করার আগে বলে রাখি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা পরবর্তীকালে যে কোনো নোটিফিকেশন যে কোনো আপডেট খুবই ইজিলি পেয়ে যেতে পারো। ঠিক আছে? ওকে। তো আমরা যখন স্টার্ট করব তাহলে আমরা স্টার্ট করব হচ্ছে এস ব্লক এলিমেন্ট। আমাদের চারটে ব্লক এলিমেন্ট আছে। আমাদের কি কি ব্লক এলিমেন্ট আছে? এস, পি, ডি আর এফ। এস পি ডি এফ কি হয় সেই জিনিসগুলো আমরা এর আগের চ্যাপ্টারটা যখন করেছি সেখানে আমরা পড়ে এসেছি। যদি তোমাদের সেই জায়গাটা কোনো না দেখা থাকে, না করা থাকে, তাহলে আমি সাজেস্ট করবো তোমরা ওই পোর্শন গুলো আগে একবার কভার করে এসো, যাতে এই জিনিসগুলো বুঝতে চাই তোমাদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। বোঝা গেল কথাটা? আচ্ছা। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা এস ব্লক যে এলিমেন্ট সেই এস ব্লক এলিমেন্ট গুলো আমরা করব। ওকে? ওকে। তো এস ব্লক এলিমেন্ট করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে এস ব্লকের যে এলিমেন্ট গুলো হয় সেই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম হবে। এস ব্লকের যে এলিমেন্ট গুলো হয় সেই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম হবে। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের যে এস ব্লকে এলিমেন্ট গুলো থাকে, এস ব্লকে এলিমেন্ট গুলো কি থাকে? দুটো গ্রুপে থাকে। এস ব্লকে আমাদের যে এলিমেন্ট গুলো সেটা দুটো গ্রুপে থাকে। ঠিক আছে? একটা হচ্ছে গ্রুপ ওয়ান, আর একটা হচ্ছে আমাদের গ্রুপ টু। ঠিক আছে? আমাদের দুটো গ্রুপের মধ্যে হচ্ছে এলিমেন্ট গুলো থাকছে। আচ্ছা। এবার দুটো গ্রুপের যে থাকছে তো দুটো গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। তো ফার্স্ট যে গ্রুপ সেই ফার্স্ট গ্রুপের যে এলিমেন্ট গুলো তাদের ইলেকট্রনিক কনফিগারেশন হয় হচ্ছে এনএস ওয়ান। হুম। আর গ্রুপ টু এর ক্ষেত্রে হয় হচ্ছে এনএস টু। গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে হয় এনএস ওয়ান, গ্রুপ টু এর ক্ষেত্রে হয় হচ্ছে এনএস টু। তো যদি আমরা ইন জেনারেল বলতে চাই তাহলে আমরা লিখবো এনএস ওয়ান অর টু। ঠিক আছে? ওয়ান হবে বা টু হবে, সেটাকে ওয়ান ড্যাশ টু হিসেবে লেখা হয়ে থাকে। এবার এই যে দুটো আমাদের গ্রুপ আছে এস ব্লকের মধ্যে, সেই গ্রুপের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলো আছে। ঠিক আছে? টোটাল তোমাদের এলিমেন্ট আছে হলো 13টা। 14টা এলিমেন্ট থাকা উচিত ছিল কিন্তু 14টা এলিমেন্ট থাকে না, এলিমেন্ট থাকে হচ্ছে তোমাদের সরি এলিমেন্ট থাকে হচ্ছে আমাদের 13টা। ঠিক আছে? কোন 14 নম্বর এলিমেন্টটা থাকা উচিত ছিল? হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি জানি? হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি জানি? হিলিয়ামের হয় হচ্ছে ওয়ান এস টু। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হয় ওয়ান এস টু। কিন্তু আমরা কি জানি যে হিলিয়াম কি একটা নিষ্ক্রিয় মৌল? সেই জন্য হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য কি করা হয় যে আমাদের হিলিয়ামটাকে কিন্তু তোমাদের মানে আমাদের যে গ্রুপ টু সেই গ্রুপ টু তে কিন্তু রাখা হয় না। সেটা কি নোবেল গ্যাস যেগুলো থাকে সেই নোবেল গ্যাসের সাথে কিন্তু রাখা হয়। সেগুলোকে কিন্তু এস ব্লক এলিমেন্টের মধ্যে রাখা হয় না। বোঝা গেল? তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদের এস ব্লকের মধ্যে কি কি এলিমেন্ট আছে। আচ্ছা। এনএস ওয়ান আমরা যখন বলছি তার মানে কি, ধরো যেটা ফার্স্ট একটা হবে সেটার লাস্ট অরবিটালে কি থাকবে? ওয়ান এস ওয়ান। আমরা কি জানি? আমরা কি জানি যে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেনের একটাই অরবিটাল আছে। হাইড্রোজেনের অরবিটালে কি আছে ইলেকট্রনিক কনফিগারেশন? ওয়ান এস ওয়ান। এনএস ওয়ান তোমার স্যাটিসফাই করছে। তারপরে আছে লিথিয়াম।
লিথিয়ামে কি আছে 2s। সোডিয়ামে কি আছে 3s। পটাশিয়ামে লাস্ট লাস্ট যে শেলটা, যেই লাস্টের যে ইলেকট্রনটা, সেই লাস্ট ইলেকট্রনটা যেই শেলে যাবে, সেই শেলের অনুযায়ী হচ্ছে আমরা সেই ইলেকট্রনটাকে নামকরণ করব। যদি কোনো একটা মৌলের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা তোমার এস অরবিটালে যায়, সেটা আমাদের কি হবে, এস অরবিটালের এলিমেন্ট। যদি পি তে যায় তাহলে হবে পি অরবিটালের, যদি ডি তে যায় তাহলে ডি এর, আর যদি এফ এ যায় তাহলে হবে এফ অরবিটালের। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? আচ্ছা, তো পটাশিয়াম যদি হয় তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে 4s1, রুবিডিয়ামের ক্ষেত্রে হবে 5s1, তারপরে হবে 6s1, আর লাস্টে হবে 7s1। বুঝা গেল? এটা কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? কিন্তু তেজস্ক্রিয় মৌলগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় না। তো আমরা সিজিয়াম অব্দি দেখব। হুম? তাহলে এখানে আমরা কি দেখছি, লাস্ট যে ইলেকট্রনটা সেটা কি এস অরবিটালে যাচ্ছে, আর সেটাকে হচ্ছে আমরা ns1 দিয়েছি। n এর মান আমাদের কি হতে পারে, n এর মান আমাদের এক্ষেত্রে হবে হচ্ছে, আমরা এখানে লিখে দিচ্ছি, এক্ষেত্রে আমাদের n এর ভ্যালু যেটা হবে সেটা হবে হলো 1 থেকে 7। n এর ভ্যালু হবে 1 থেকে 7, ওকে? কিন্তু NH2 এর ক্ষেত্রে কিন্তু আমাদের n এর মান যদি 1 হয় তাহলে কিন্তু আমরা কোনো ভ্যালু পাচ্ছি না, কারণ আমাদের যেটা হিলিয়ামটা আছে, হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় মৌল, ওই জন্য সে NH2 থাকছে না। তাহলে সেটাই যদি হয় তাহলে ফার্স্টে আমাদের এখানে কি আছে, বেরিলিয়াম। সে বেরিলিয়ামে আমরা কি পাবো, বেরিলিয়ামে আমরা পাবো হচ্ছে 2s2, ম্যাগনেসিয়ামে 3s2, ক্যালসিয়ামে 4s2, স্ট্রংসিয়ামে 5s2। 5টা বোধহয় এটাকেও এস এর মতোই লাগছে। আসলে মানে লেখাটা আমার ক্ষেত্রে এখানে একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে কিছু কিছু তোমাদের মানে স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার মানে লেখাটা এই সাথে একটুখানি প্রবলেমেটিক হচ্ছে, আমি সেটা নিজেও ধরতে পারছি। কিন্তু আমি ট্রাই করবো যাতে সেই জিনিসটা আমি আস্তে আস্তে কোপ আপ করে ফেলতে পারি, যাতে তোমাদের ইন ফিউচার সেই জিনিসগুলোকে নিয়ে কোনো প্রবলেম না হয়। যে ইন কেস তোমাদের একটুখানি অসুবিধা হয়ে থাকে, তোমরা প্লিজ একটুখানি জিনিসটাকে একটু কনসিডার করে আমাকে মানে আর কি মানে ক্ষমা করে দিও আর কি। আর একটু জিনিসগুলোকে একটুখানি তোমরা যদি মাইনুটলি খেয়াল করো, আই হোপ তোমরা জিনিসগুলোকে বুঝতে পারবে, রাইট? আচ্ছা, আর লাস্টে তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে 6s2, আর এটা 7s2। ওকে, এই এখান থেকে আমরা যখন বললাম এটা হচ্ছে তেজস্ক্রিয়, এটাকে আমরা স্টার দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, জন্য আমরা এত দূর অব্দি লাস্ট অব্দি কনসিডার করি না। মানে ওটা নিয়ে আমাদেরকে পড়তে হবে না, যেহেতু তেজস্ক্রিয় মৌলের পড়াশোনাটা না একদমই আলাদা। ঠিক আছে, তেজস্ক্রিয় মৌল আমরা এমনি তোমার এসপিডিএফ এলিমেন্টের সাথে আমরা পড়তে পারি না, জন্য ওই জিনিসটাকে আমাদের আলাদা করে করতে হয়। কিন্তু আমাদের যেহেতু এখন আমরা খুব বেসিক লেভেলে পড়ছি, ওই জন্য আমরা খালি এইটুকু অব্দি, যতটুকু অব্দি আমাদের এখানে 6s1 বা 6s2 অব্দি আছে, অতটুকু পার্টই আমরা কভার করি। ঠিক আছে, তাহলে এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে আমরা কি বলবো, এই মৌলগুলোকে আমরা বলবো যে এস ব্লক মৌল। বোঝা গেল? আচ্ছা, এবার এস ব্লকের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পি ব্লক। এস ব্লকের পরে আমরা কি করবো, এস ব্লকের পরে আমরা করবো হচ্ছে আমাদের পি ব্লকের। এবার পি ব্লক, পি ব্লক এলিমেন্টস মানে আমরা কি বলবো, পি ব্লক এলিমেন্টস মানে আমরা বলবো যেখানে কি হবে, আমাদের যে লাস্টের ইলেকট্রনটা আমাদের কিসে যাবে, লাস্টের ইলেকট্রনটা আমাদের যেটা পি অরবিটাল, সেই পি অরবিটালে আমাদের লাস্টের ইলেকট্রনটা যখন প্রবেশ করবে সেটাকে আমরা কি বলে দেবো, পি ব্লক এলিমেন্ট। তাহলে এখানে আমাদের একটা চার্ট আছে, আমরা চার্টটা একবার দেখে নিই। তাহলে আমাদের এখানে কতগুলো গ্রুপ আছে দেখো, আমাদের এখানে 6টা গ্রুপ আছে। একটা হচ্ছে NH2NP1, একটা NH2NP2, একটা NH2NP3, একটা NH2NP4, একটা NH2NP5, আর একটা NH2NP6। তাহলে এই আমাদের 6টা গ্রুপ এখানে আছে। এখানে দেখো এই ফার্স্টেরটার ক্ষেত্রে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের 6টা গ্রুপ এখানে রয়েছে, রাইট? এবার এই 6টা গ্রুপ যে রয়েছে, এখানে লাস্টের গ্রুপটাকে তোমরা দেখো, লাস্টের এটাকে দেখো, এটা কিন্তু আমাদের নিষ্ক্রিয় যে মৌল, সেই নিষ্ক্রিয় মৌলের হচ্ছে সারণীটা, রাইট? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো থাকছে। তাহলে এই নিষ্ক্রিয় মৌলগুলো, এখানে দেখো হিলিয়ামটা এখানে আছে, এটা কিন্তু আমরা বলতে পারি এটা একটা তোমাদের ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে এটাই যদি হয়ে থাকে তাহলে এই যে এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের গ্রুপ, যেটা আমাদের পি ব্লক, সেই পি ব্লকের। মানে শুরু কোথা থেকে হচ্ছে, এটা গ্রুপ 13 থেকে, গ্রুপ 13 থেকে, এটা গ্রুপ 14, 15, 16,
17 আর লাস্টে কি 18। এই গ্রুপ 18 যেটা, এটাই আমাদের কি, এটাই আমাদের নিষ্ক্রিয় মৌল হচ্ছে, তাই না? আর নিষ্ক্রিয় মৌলে আমরা কি জানি, আমাদের অরবিটালটা যেটা থাকে, আমাদের অরবিটালটা পরিপূর্ণ থাকে। তাহলে আমরা এখানে কি বলছি, এটা হচ্ছে আমাদের, যদি আমরা এটাকে এস ধরি আর এটাকে আমরা ধরলাম হচ্ছে আমাদের পি, তাহলে আমাদের এনএস এ দুটো ইলেকট্রন থাকছে আর পি তে ইলেকট্রন থাকছে হলো 6টা। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 18 ইলেকট্রন। তো এখানে আমাদের এই যে এতগুলো মৌল, এই মৌলগুলো হচ্ছে আমাদের এখানে গ্রুপ 13, 14, 15, 16, 17 আর 18 থাকছে। যেই এলিমেন্টটা আমাদের এখানে গ্রুপ 13 এ আছে, তার লাস্টের যে ইলেকট্রন গুলো সেগুলো কিন্তু তোমার কি হচ্ছে, তোমার পি অরবিটালে যাচ্ছে। সেখানে আমাদের কনফিগারেশনটা কি হচ্ছে, np1। 14 এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, np2। 15 এর ক্ষেত্রে np3, 16 এর ক্ষেত্রে np4, 17 এর ক্ষেত্রে np5 আর 18 যেটা আমাদের নিষ্ক্রিয় মৌল, সেই নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি np6। এই জিনিসগুলো একটুখানি মনে রাখতে হবে, অতটা মানে তোমাদেরকে মুখস্থ করতে হবে তা কিছু না, কিন্তু জিনিসগুলো আমাদের জানতে হবে যে কোন এলিমেন্টটা কোথায় আছে। এক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্ট যেটা করে, সেটা মানে আলাদা আলাদা ট্রিক করে মনে রাখার চেষ্টা করে, কিন্তু তোমরা যদি জিনিসগুলোকে ঠিকঠাক মতো করে পড়ো, আই হোপ তোমাদের জিনিসগুলো নিজের থেকেই মনে থেকে যাবে। আর এট দ্য এন্ড অফ ক্লাস 11 এই পিরিয়ডিক টেবিলটা সবারই মানে হাত মুখস্থ হয়েই যায় কম বেশি। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আমাদেরকে একটু বুঝে বুঝে নিয়ে পড়তে হবে। ওকে। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের যে গ্রুপ মানে বি ব্লক যে এলিমেন্ট গুলো, সেই বি ব্লক এলিমেন্টের যদি আমাদেরকে জেনারেল কনফিগারেশন, তোমরা কনফিগারেশনটা দেখলে, কনফিগারেশন তোমরা দেখেছো, তাহলে এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তাহলে কি হবে এটা জেনারেল কনফিগারেশন, তাহলে তোমরা কি বলতে পারবে? তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে। তাও আমি লিখে দিচ্ছি, জেনারেল কনফিগারেশনটা কি হবে, এটার হবে হচ্ছে NH2 NP 1 থেকে 6। ঠিক আছে? NH2 NP 1 থেকে 6 এই অবধি এটার হবে হচ্ছে তোমার যে মানে ইলেকট্রনিক যে কনফিগারেশনটা, সেটা হবে হচ্ছে NH2 NP 1 থেকে 6। ঠিক আছে, বোঝা গেল? আর এখানে আমাদের কটা গ্রুপ আছে দেখে নাও, কটা গ্রুপ আছে আমাদের, 1 2 3 4 5 6, আমাদের 6টা গ্রুপ হচ্ছে এখানে। ডি, সরি, এখানে কটা গ্রুপ আছে, এখানে আমাদের গ্রুপ আছে হলো 6টা। ঠিক আছে, আমরা আলাদা আলাদা গ্রুপ গুলো দেখলাম যে আমাদের আলাদা আলাদা গ্রুপ গুলো কি কি আছে এখানে, 13, 14, 15, 16, 17 আর 18। ঠিক আছে, গ্রুপ 1 আর 2 আমরা পড়ে নিলাম কিসে, এস ব্লকে। গ্রুপ 13 থেকে 18 হচ্ছে পি ব্লক। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে যে আমাদের কোন গ্রুপ থেকে কোন গ্রুপ অব্দি, মানে কোন কোন গ্রুপ আমাদের কোন ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। গ্রুপ 1 গ্রুপ 2 কিসের মধ্যে পড়ছে, এস ব্লক এলিমেন্টের মধ্যে। গ্রুপ 13 থেকে 18 কিসের মধ্যে পড়ছে, গ্রুপ 13 থেকে 18 পড়ছে পি ব্লকের। ক্লিয়ার? চলো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টস কে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে সন্ধিগত মূল। সন্ধিগত মূল আমরা একটু পরে করবো, তখন আমরা জিনিসগুলোকে আরো বেটার ওয়াইজ বোঝার চেষ্টা করব। তা ডি ব্লক যে এলিমেন্ট গুলো হয়, তো আমরা আগে ডি ব্লক এলিমেন্ট গুলো দেখবো। আমরা কি করব, আমরা প্রথমে এলিমেন্ট গুলোকে দেখবো, দেখে নিয়ে আমরা জেনারেলাইজেশনটা করবো, যে তোমাদের পক্ষে জিনিসটা সুবিধা। ওকে, তাহলে আমাদের যে গ্রুপ 3 থেকে, আমাদের স্টার্ট হচ্ছে ডি ব্লকে। গ্রুপ 3, গ্রুপ 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, দেখো 1 আর 2 আমাদের এস ছিল, 3 থেকে 12 অব্দি আমাদের কি হচ্ছে ডি ব্লক এলিমেন্টস, আর 13 থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে কি পি ব্লক এলিমেন্টস। রাইট? 13 থেকে 18 অব্দি আমাদের কি হচ্ছে পি ব্লক এলিমেন্টস। ব্যাপারটা বোঝা যাচ্ছে? Okay. এবার এখানে আমাদের কি আছে, গ্রুপ 3, গ্রুপ 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলো হচ্ছে আমাদের, এলিমেন্ট গুলো কি, এগুলো হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট। তাহলে যদি আমাদের কেউ জিজ্ঞেস করে তাহলে আমাদের গ্রুপ, তোমার গ্রুপ বলছি, আমাদের ডি ব্লকের মধ্যে আমাদের কতগুলো গ্রুপ আছে, ডি ব্লক এলিমেন্টে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের কিন্তু 10টা গ্রুপ আছে। তাহলে আমরা কি বলবো, আমাদের গ্রুপ কটা আছে, 10টা। আর টোটাল এলিমেন্ট, মোট মৌল কটা আছে, মোট মৌল সংখ্যা, মোট মৌল আমাদের কটা আছে, মোট মৌল আমাদের আছে হলো 40। ঠিক আছে, মোট মৌল আমাদের আছে হলো 40। ওকে। আচ্ছা, এবার আমাদের যে গ্রুপ গুলো আছে, এই গ্রুপ গুলোতে কিন্তু আমাদের
গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে থাকে। গ্রুপ ওয়াইজ আমাদের কি হয়ে থাকে? আলাদা আলাদা। এক মিনিট আমি একটু জল খেয়ে নিই। আমাদের যে আলাদা আলাদা ভাবে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে থাকে। বোঝা গেল কথাটা? তাহলে আমরা এবার দেখি যে আমাদের আলাদা আলাদা যে গ্রুপগুলো থাকে, সেই আলাদা আলাদা গ্রুপ হিসেবে আমাদের কিরকম থাকে। ওকে, যদি আমরা ধরি গ্রুপ থ্রি, গ্রুপ থ্রি যদি আমরা ধরি, তো গ্রুপ থ্রি এর ক্ষেত্রে আমাদের কি হয়? গ্রুপ থ্রি এর ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে n-1 d1 ns2, এটা nb1 ns2। এটা আমাদের কার ক্ষেত্রে হচ্ছে? এটা আমাদের হচ্ছে গ্রুপ থ্রি এর ক্ষেত্রে। এখানে এক মিনিট দাঁড়াও, একটু গন্ডগোল করে ফেলেছি। এটা কি হচ্ছে? আমরা বললাম n-1 d1 ns2। এটা আমাদের কার ক্ষেত্রে হচ্ছে? গ্রুপ থ্রি এর ক্ষেত্রে। ওকে, এবার আমরা যাব গ্রুপ ফোর এ। গ্রুপ ফোর এ তাহলে কি হবে? n-1 d2 ns2। লাস্ট ইলেকট্রনটা আমরা কি বলছি? ডি উপকক্ষে যায়, তাই না? তারপরে আমাদের কি আসছে? গ্রুপ ফাইভ। গ্রুপ ফাইভ হলে কি হবে? n-1 d3 ns। এবার তাহলে কি আসছে? গ্রুপ সিক্স। ওকে, গ্রুপ সিক্স। তাহলে এখানে আমাদের কি হওয়া উচিত ছিল? n-1 d4 ns2। কিন্তু আমরা কি জানি যে যখন আমাদের কোনো অরবিটাল সেটা হাফ ফিল্ড মানে অর্ধপূর্ণ বা ফুল ফিল্ড মানে পরিপূর্ণ যদি হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের যে এলিমেন্ট মানে তোমার কক্ষকটা থাকবে, সেই ডি হোক, এস হোক, পি হোক, সেই যে শেলটা থাকবে সেটা কি হবে? তোমার মানে তোমার সুস্থিত হবে, তাই না? সেটা তোমার একটা স্টেবিলিটি গেইন করবে। তাহলে যদি এটা ডি4 হয়, তাহলে সেই স্টেবিলিটিটা গেইন করতে পারবে না। যখন এটা আমরা তোমার পরমাণু গঠন করেছিলাম, তখন এই জিনিসগুলো আমরা করেছিলাম। তাহলে এটা তখন কি হয়ে যাবে? এটা ডি5 হয়ে যাবে, আর এটা হবে হচ্ছে এনএস। বোঝা গেল? এখানে 4 হচ্ছিল, তো এই NH2 যেটা, ও ওকে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে। মানে ও দেখতে পাচ্ছে যে এই ইলেকট্রনটা যদি এখানে D4 NH2 হয়, তাহলে ওদের সংসারে অশান্তি লেগে যাচ্ছে। তো এন এস ওয়ালা যে উপকক্ষটা, সে বলল না, আমি কোনো অশান্তি চাই না, তুমি আমার একটা ইলেকট্রন রাখো কিন্তু শান্তিতে থাকো। তো সেজন্য ও একটা ইলেকট্রন দিয়ে এটা D5 NS1 করে দিল। বোঝা গেল? তো তাহলে আমাদের এই অরবিটালটা ফাঁকা থেকে যাচ্ছে। এবার যখন গ্রুপ সেভেন এ ইলেকট্রনটা যাবে, তো সেই গ্রুপ সেভেন ইলেকট্রনটা কি যাবে? এটা হবে D5 NS2। আবার ফুলফিল হয়ে গেল। তারপর এটা হবে হচ্ছে গ্রুপ এইটে কি হবে? n-1 D6 NS2। গ্রুপ নাইন এর ক্ষেত্রে হবে n-1 D7 NS2। বোঝা যাচ্ছে কথাগুলো? তারপরে গ্রুপ নাইন এর পরে কি আছে? গ্রুপ নাইন এর পরে আছে গ্রুপ টেন। গ্রুপ টেনে তাহলে কি হবে? n-1 d8 ns2। তাহলে গ্রুপ টেন অব্দি যদি আমাদের তোমার আমার লেখাটা কি কেটে যাচ্ছে? এখন ভিজিবল? ওকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? D8 NS2। তারপরটাতে কি হওয়া উচিত? D9। কিন্তু আমরা কি জানি? D9 যদি হয়, তাহলে কি হবে? D9 হলে সেটা মানে তোমার স্টেবিলিটি গেইন করবে না, তুমি সেটাকে আমাকে D10 করতে হবে। তো আমাদের গ্রুপ ইলেভেনটা কি হবে? n-1 D10 ns1। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রুপ টুয়েলভ কি হবে? n-1 D10 ns। আই হোপ এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। বোঝা গেল জিনিসটা? তাহলে এরকম করে আমরা আমাদের যে ডি ব্লকের যে এলিমেন্ট গুলো, সেই ডি ব্লকের এলিমেন্ট গুলোকে আমরা বলতে পারি। বুঝতে পেরেছো তোমরা? তাহলে ডি ব্লক এলিমেন্টস গুলো আমরা দেখলাম, ডি ব্লকে কোন কোন এলিমেন্ট পড়ছে সেই জিনিসগুলো আমরা দেখলাম। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে ইউ ইউ এন, ইউ ইউ ইউ, ইউ ইউ পি, এই যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলোকে তাহলে আমরা কিরকম করে লিখবো? যেই এলিমেন্ট গুলোতে আমাদের ইলেকট্রন সংখ্যাটা তোমার কি হয়, মানে 100 থেকে বেশি হয়ে যাচ্ছে না, 100 থেকে যখন বেশি হয়ে যাচ্ছে, তো সেগুলোকে নামকরণ করাটা কিছু কিছু ক্ষেত্রে টাফ হয়েছে। সেজন্য সেগুলোকে আইউপিএসি অনুযায়ী নামকরণ করা হয়। আমরা যে বললাম যে আমরা মৌলের নামকরণ করব, আমরা এই ধরনের মৌলগুলোর নামকরণই হচ্ছে করব। এখন থেকে একটু পরে আমরা সেই জিনিসগুলোকে স্টার্ট করবো।
বোঝা গেল? ওকে। তাহলে আমাদের এস হয়ে গেল, পি হয়ে গেল, টি হয়ে গেল। এবার আমরা কি করবো? এবার আমরা করবো হচ্ছে এফ ব্লক এলিমেন্টস। এবার আমরা এফ ব্লকের যে এলিমেন্ট গুলো, সেই এফ ব্লক এলিমেন্ট গুলো করবো। আচ্ছা, এফ ব্লক এলিমেন্টের মধ্যে কি হয়? এফ ব্লক দুটো টাইপের। এফ ব্লক কি হয়? দুটো টাইপের। একটা কি হয়? একটা হয় হলো ল্যান্থানাইডস। বোধহয় 9 আকার হবে। একটা হচ্ছে ল্যান্থানাইডস আর একটা হচ্ছে অ্যাক্টিনাইডস। ঠিক আছে? দু টাইপের মৌল থাকে। ল্যান্থানাইডসেও 14টা এলিমেন্ট থাকে, আর অ্যাক্টিনাইডসেও হচ্ছে 14টা এলিমেন্ট থাকে। তো এফ ব্লক এলিমেন্টে আমাদের টোটাল কতগুলো এলিমেন্ট থাকছে? 14টা মানে টোটাল 28টা। আচ্ছা, এবার ভালো মতো করে জিনিসটাকে ভেবে দেখো, আমাদের যদি 1 আর 2 তে এস থাকে, 3 থেকে 12 অব্দি আমাদের ডি থাকে, আর 13 থেকে 18 অব্দি আমাদের পি থাকে, তাহলে তোমাদের 1 থেকে 18 অব্দি হয়ে গেল এলিমেন্ট। তাহলে আমরা এফ ব্লক এলিমেন্টস গুলোকে কোথায় স্থান দিচ্ছি? এফ ব্লক এলিমেন্ট তাহলে কোথায় বসছে? আচ্ছা, এই যে, ভালো মতো করে দেখো, টি ব্লকের যে এলিমেন্ট গুলো আছে, টি ব্লকের এই যে এখান থেকে গ্রুপ 3 যে এই এলিমেন্ট, আর এটার পরের থেকে আমাদের শুরু হয় হচ্ছে তোমার এখানে একটা স্টার মার্ক দেওয়া হয়, জানো? এখানে একটা স্টার মার্ক দেওয়া হয়। এখান থেকে আমাদের কি স্টার্ট হয়? এখান থেকে আমাদের স্টার্ট হয় হলো তোমার 4F সিরিজ। 4F সিরিজ কোনটা? 4F সিরিজ হচ্ছে আমাদের ল্যান্থোনাইডস এর সিরিজ। আর এখান থেকে আমাদের স্টার্ট হয় হচ্ছে 5F সিরিজ, সেটা হচ্ছে অ্যাক্টিনাইডস সিরিজ। এবার এই যে এলিমেন্ট দুটো, এগুলো কিন্তু ল্যান্থোনাইডস বা অ্যাক্টিনাইডস এর মধ্যে পড়ছে না। এটার পরের এলিমেন্ট গুলো থেকে স্টার্ট হচ্ছে। সেই এলিমেন্টের টোটালটা একটাই জায়গার মধ্যে থাকছে। সেটা শেষ হওয়ার পরে এখান থেকে আবার এলিমেন্ট গুলো শুরু হয়ে যাচ্ছে। তো এই যে এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলোর পরের থেকে কি হচ্ছে? আমাদের ল্যান্থোনাইডস আর অ্যাক্টিনাইডস গুলো শুরু হয়ে যাচ্ছে। শুধু দেখবে তোমাদের পিরিয়ডিক টেবিলের নিচের দিকে যে দুটো লাইন করে যে এলিমেন্ট গুলো দেওয়া থাকে, সেগুলোই হচ্ছে এফ অরবিটালের এলিমেন্ট, যেগুলো এই দুটো পরপর থাকে। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার তাহলে আমরা কি বললাম? ল্যান্থোনাইডস এ কি থাকে? ল্যান্থোনাইডস হচ্ছে আমাদের 4F সিরিজ, আর অ্যাক্টিনাইডস কি? এটা হচ্ছে আমাদের 5F সিরিজ। যদি আমরা এই জিনিসটার তোমাদের একটা কিছু বলি, ইলেকট্রনিক কনফিগারেশন যদি এটা আমরা বলতে চাই, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? এটা হবে হচ্ছে N-2, F হবে 1 থেকে 14। আমরা কি জানি? এফ অরবিটালে 14টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে, তাই না? তারপরে কি হবে? N-1, ডি আমাদের হতে পারে 0 বা 1। ওখানেও তোমাদের একটা স্টেবিলিটির গল্প আসবে, যেহেতু 14টা ইলেকট্রন থাকলে হচ্ছে ফুল ফিল্ড, মানে হাফ ফিল্ড কি হবে? 7টা ইলেকট্রন থাকলে, তাই না? সেই জন্য এখানে কি আমাদের ডি কখনো 0 হতে পারে, ডি কখনো 1 হতে পারে। আর কি থাকবে? আর থাকবে হচ্ছে NS2। এবার এখানে এই যে এনটার ভ্যালু এখানে কি হতে পারে? এনটার ভ্যালু এখানে আমাদের হয় হবে হচ্ছে তোমার 6, না হলে হবে 7। এন হবে হয় 6, না হয় 7। এন যদি 6 হয় তাহলে এটা কি হবে? 6 - 2 মানে 4F মানে ল্যান্থোনাইডস। আর যদি 7 হয় তাহলে কি হবে? 7 - 2 মানে 5, মানে কি হয়ে যাবে? ঠিক আছে, বোঝা গেল? তাহলে 4F আর 5F, এই দুটো হচ্ছে আমাদের ল্যান্থোনাইডস আর এখানে এলিমেন্ট গুলো দেওয়া আছে আমাদের উপরের এই যে সিরিজটা, এটা হচ্ছে আমাদের 4F, এবং নিচেরটা যেটা, এটা হচ্ছে আমাদের 5F। বোঝা গেল কথাগুলো? নেক্সট নেক্সট আমরা কি বললাম? আমরা যখন S, P, D, F এলিমেন্ট গুলো করছিলাম, আমরা কি বললাম? যে লাস্টের ইলেকট্রনটা S, P, D না F কোন অরবিটালে যাচ্ছে, সেই বেসিসে আমরা সেই এলিমেন্টটাকে বলে দিচ্ছি যে সেই অরবিটাল। ঠিক আছে? এবার এখানে কি বলছে? যে বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা মৌলসমূহের শ্রেণী বিন্যাস করবো। মানে কোন মৌলটা এই বেসিসে, যে লাস্ট ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, সেই বেসিসে আমরা ইলেকট্রন গুলোকে হচ্ছে ভাগ করছি। সেই ভাগ করার বেসিসে আমাদের বিভিন্ন টাইপের তোমার, মানে আমরা মৌলগুলোকে শ্রেণীবিভাগ করতে পারছি। সেই শ্রেণীবিভাগ করার পরে আমাদের যে মৌলগুলো আসছে, তাহলে এখন আমরা জানবো শ্রেণীবিভাগ আমরা এই ইলেকট্রনিক বিন্যাসের ভিত্তিতে মৌলগুলোকে কিরকম করে করতে পারছি।
ফার্স্টেই আমাদের হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো কোনগুলো? যেই মৌলগুলো হচ্ছে আমাদের গ্রুপ 18 থাকে। তাহলে আমরা একটা একটা করে পয়েন্ট করব আর আমরা একটু একটু করে লিখব। নিষ্ক্রিয় মৌলগুলো কোনগুলো? গ্রুপ 18। ক্লিয়ার? নিষ্ক্রিয় মৌলগুলো কোনটা? গ্রুপ 18। আচ্ছা, কি বলছে যে মৌলগুলোর সর্ববহিস্থ কক্ষের এস এবং পি উপকক্ষক ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। হয়ে গেছে, এটা থাকে হবে, থাকে। আচ্ছা, তাহলে কি বলছি যে আমাদের যে লাস্টে যেটা থাকে সেটা পরিপূর্ণ থাকে। তাহলে আমরা কি দেখেছিলাম? পি অরবিটালে আমরা দেখেছিলাম, তাই না? এই দেখো, পি অরবিটালে গ্রুপ 18 কি বলেছে? NH2 ফুলফিল, NP6 ফুলফিল, প্রত্যেকটা ফুলফিল। হিলিয়ামের ক্ষেত্রে NP6টা হয় না, হিলিয়ামের ক্ষেত্রে কি হয়? খালি NP2 হয়। তো আমরা কি বলছিলাম যে লাস্টের যে শেলটা থাকবে, লাস্টের শেলটা আমাদের NH2 বা NP6, সেটা কি হবে? ফুলফিল থাকবে। তো তাই বলেছে সর্ববহিস্থ কক্ষের এস এবং পি উপকক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়। মানে কোনো ভ্যাকেন্সি, কোনো ভ্যাকেন্ট অরবিটাল কিছু এগুলো থাকে। আচ্ছা, এবার যদি আমাদের কোনো একটা ইলেকট্রনের যদি মানে একটা কোনো অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকতে পারে, ততগুলো ইলেকট্রনই থাকে, না কম না বেশি, তাহলে কি হচ্ছে? তাহলে সেই জিনিসটার মধ্যে হচ্ছে স্টেবল হচ্ছে, তাই না? যদি পরিপূর্ণ থাকে জিনিসটার মধ্যে একটা স্টেবিলিটি আসছে। এবার যদি আমার যতটা জিনিস, ধরো আমার যতটুকুনি খাওয়ার মানে যতটুকুনি খাওয়ার আমার খাওয়া দরকার, ততটুকুনি খাওয়ার আমি খেয়ে ফেলেছি, তাই না? তাই আবার নতুন করে খাওয়ার খাওয়ার কোনো আমার দরকার নেই, তাই নতুন করে খাওয়ার আমার কোনো দরকার নেই। তাহলে আমার কি হবে? তাহলে যেই এলিমেন্টটার কাছে যতগুলো ইলেকট্রন দরকার, তার কাছে যতগুলো ইলেকট্রনই থাকে, তাহলে কি হবে? তাকে নতুন করে ইলেকট্রন নেওয়ার কোনো দরকার নেই, রাইট? আর এমন যেন বেশি খেয়ে, এত বেশি খেয়ে ফেলছে যে পেট ফেট ব্যথা করছে, এবার ওষুধ খেতে লাগবে। তো যদি আমার কাছে বেশি ইলেকট্রনও না থাকে, তার মানে কি আমাকে ইলেকট্রন দিয়ে দেওয়ারও কোনো দরকার নেই, তাই না? ইলেকট্রন যতগুলো লাগবে ততগুলোই আছে, না নিতে হবে না দিতে হবে। সেই জন্য এই এলিমেন্ট গুলো কি হয়? এই এলিমেন্ট গুলো হয় হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কেন? কারণ এগুলো সাধারণ অবস্থায় কোনো রিয়াক্ট করে না। আমরা কি বলেছিলাম পড়াশোনায়? যে কোনো এলিমেন্ট গুলো থাকে কি, সেগুলো নিষ্ক্রিয় গ্যাসের মতো তোমার ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চায়, তাই না? মানে ইলেকট্রনের বিন্যাস তার মতন করছে। সেটা যদি কম ইলেকট্রন হয়, অন্য কারোর থেকে ইলেকট্রন নেবে। যদি বেশি ইলেকট্রন হয়, অন্য কাউকে ইলেকট্রন দিয়ে দেবে। তার ফলে কি হয়? তারা জগতের মধ্যে বিক্রিয়া করছে, রাসায়নিক বিক্রিয়া করছে, কিন্তু ওর কাছে যা দরকার ওর কাছে তাই আছে। ও তাহলে কেন বিক্রিয়া করবো, তাই না? ও যদি আমাদের কাছে, ধরো আমরা পড়াশোনা করছি, এত কিছু করছি, কেন করছি? যাতে আমরা নিজেদের একটা বেটার লাইফ নিজেদের ক্রিয়েট করে দিতে পারি, তাই না? আমরা যেন যা যা চাই যেন তা তাই 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 করতে পারি। এবার যদি আমাদের কাছে যা যা লাগতো, আমাদের কাছে যদি সবার কাছে, ধরো তুমি মানুষের জীবনে যদি যা যা লাগে, যদি সব তার কাছে থাকে, তাহলে কি সে কোনো কিছু করার জন্য কোনো এফার্ট দেবে? কোনো কিছু করার জন্য কোনো ট্রাই করবে? কিচ্ছু করবে না। নিঃসর্গের সাথে তাই অবস্থা। ওর কাছে যা লাগবে ওর কাছে সব আছে, ওর জন্য কোনো কিছু করার জন্য কোনো চেষ্টাই করে না, খালি জাস্ট বসে আছে। তো এইগুলোকে আমরা কি বলছি? নিষ্ক্রিয় মৌল। তার মানে কি? ওরা খালি বসে আছে, ওরা কোনো রিয়াকশন করে না, কোনো বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। সাধারণ অবস্থায় কিছু কিছু নিষ্ক্রিয় মৌলগুলোকে একটা যদি ধরো আমাদের স্পেশাল কন্ডিশনে রাখা হয়, স্পেশাল কন্ডিশনে জিনন রিয়াক্ট করে, ঠিক আছে? কিন্তু সেই জিনিসটা আমাদের এখন জানার দরকার নেই। আমরা কি জানি? যে নর্মাল অবস্থায় আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো, সেই নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো কি করতে পারে না? কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, ঠিক আছে? এবার আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস এলিমেন্ট গুলো, বাইরে আমাদের কক্ষের ইলেকট্রনিক বিন্যাস NH2 NP6 হয়, কিন্তু শুধুমাত্র শুধুমাত্র কার ক্ষেত্রে? হিলিয়ামের ক্ষেত্রে সেটা কি হয়? NH2, তাই না? হিলিয়ামের NH2 হয়, 1s2 হয়। সেটা কি থাকা উচিত ছিল? হিলিয়ামটাকে এস উপকক্ষে থাকা উচিত ছিল, কিন্তু হিলিয়ামটাকে আমরা কেন তোমার 18তে নিয়ে আসলাম? যেহেতু ইনার্ট গ্যাসের মতন বা নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করছে, ঠিক আছে? এই গেল। আর আর হচ্ছে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস যে এলিমেন্ট গুলো আছে বা মৌলগুলো আছে, এগুলো কি হয়? যোজ্যতা শূন্য হয়, ঠিক আছে? না ইলেকট্রন নিচ্ছে না ইলেকট্রন দিচ্ছে, যোজ্যতা কি হচ্ছে? শূন্য হচ্ছে। বোঝা গেল কথাগুলো? তাহলে এইগুলো হচ্ছে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস যে element, সেই নিষ্ক্রিয় গ্যাস এলিমেন্টের আমাদের এগুলো হলো ক্যারেক্টারিস্টিক্স। বোঝা গেল? এবার হচ্ছে প্রতিনিধি মৌল। খুব ইন্টারেস্টিং। এবার হচ্ছে প্রতিনিধি মৌল। আমরা কি বললাম? যে যেটা আমাদের নিষ্ক্রিয় মৌল, সেটাতে এস আর পি দুটো যে উপকক্ষ, সেই দুটো উপকক্ষ কি হচ্ছে? ফিল্ড থাকছে, তাই না? যদি এস আর পি দুটো উপকক্ষ আমাদের ফিল্ড থাকে, সেটাকে আমরা কি বলে দিচ্ছি? সেটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস
এটা হচ্ছে গ্রুপ 18-তে থাকছে। গ্রুপ 18 বাদ দিয়ে, তাহলে গ্রুপ যদি 18কে আমরা বাদ দিই, তাহলে গ্রুপ পি ব্লক এলিমেন্টের মধ্যে আমাদের আর কি কি এলিমেন্ট পড়ছে চলো আমরা একবার দেখে নিই। পি ব্লকটা একবার দেখে নিই। গ্রুপ 18 বাদ দিলে কি কি থাকছে? 13, 14, 15, 16, 17। 13, 14, 15, 16, 17 এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল বাদ দিয়ে আমাদের পি ব্লকের যে এলিমেন্ট এগুলো। আর আর আমাদের এস ব্লকের মধ্যে কে কে আসছে? এস ব্লকের মধ্যে আসছে NS1, মানে এটা কত নাম্বার গ্রুপ? 1 নাম্বার। আর NS2 এটা 2 নাম্বার। তাহলে আমাদের 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ আর 13 থেকে 17 নাম্বার গ্রুপ, এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোকে আমরা বলি হচ্ছে কি প্রতিনিধি মৌল। কেন এগুলোকে প্রতিনিধি মৌল বলা হয়? এই যে মৌলগুলো থাকে, এই মৌলগুলো দেখো NS1 বলেছে, NS1 থেকে NS2 NP5 অবধি থাকবে। NS1 থেকে NS2 NP5। NS1 মানে এস অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা আছে, আরেকটার জন্য কি আছে? ফাঁকা জায়গা আছে, মানে রিয়াক্ট করতে পারবে। আর কি আছে? NS2 NP5। এটা আমাদের এস যদি ধরি, এবার এটাকে যদি আমরা পি ধরি, এটাকে যদি আমরা পি ধরি, তাহলে এখানে কি হতে পারে? বলেছে আমাদের NP6, মানে এটা থাকতে পারে, একটা ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রন থাকতে পারে। একটা ইলেকট্রন থাকলে কি 5টা জায়গা ফাঁকা, দুটো ইলেকট্রন থাকলে 1 2 3 4টে জায়গা ফাঁকা, 3টে ইলেকট্রন থাকলে 3টে জায়গা ফাঁকা, 4টা থাকলে দুটো, 5টা থাকলে একটা। তো এরকম কন্ডিশন হচ্ছে হতে পারে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কি এটা একটা করে বা এক বা একাধিক ইলেকট্রন কি হবে? গ্রহণ করতে পারবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে এরা যে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সেজন্য কি করবো? ওরা বিক্রিয়া করবে, তাই না? সেজন্য ওরা কি করবে? ওরা বিক্রিয়া করবে। এবার যেই মৌলগুলো আমরা, মৌলগুলোকে কেন করি? কারণ মৌলগুলোর বিভিন্ন ধরনের কিরকম যে বিক্রিয়া, কেমিস্ট্রি কিন্তু অল অ্যাবাউট বিক্রিয়া। ঠিক আছে, মানে সব বিক্রিয়া না, কিন্তু কেমিস্ট্রি একটা বিরাট পোর্শন কিন্তু হচ্ছে বিক্রিয়া। হুম। সেই বিক্রিয়াটা কেন? স্টেবিলিটি লাভের জন্য। ঠিক। তাহলে এই যে আমরা বিক্রিয়াগুলো করবো স্টেবিলিটি লাভের জন্য, তাহলে সেই বিক্রিয়াগুলো কারা করতে পারে? যাদের কাছে ডেফিসিয়েন্সি আছে তারাই করতে পারবে। কার টাকা ইনকাম করার তোমার চাহিদা বেশি থাকে? যার কাছে টাকা কম আছে। যার কাছে সব হয়ে গেছে তার কাছে কি, আম্বানির কাছে কি দরকার? তাও ওরা ইনকাম করছে, আলাদা কথা, যেহেতু এতগুলো টাকা খরচা করে এখন বিয়ে ফিয়ে হয়ে গেছে। কিন্তু সেজন্য আমাদের জিও রিচার্জও এখন বেড়ে গেছে, যাই হোক। কিন্তু সেজন্য কি হচ্ছে যে যাদের যে জিনিসটা নেই, যদি আমার খিদে পায় আমি তো তাহলেই খাবো, যে আমার পেট ফাঁকা থাকে আমি তো তাহলেই খাবো। তাহলে কি হচ্ছে? এখান থেকে আমাদের জিনিসগুলোতে যখন আমাদের ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হচ্ছে, যে আমরা তখনই আমরা ইলেকট্রন হচ্ছে গেইন করবো। আর ইলেকট্রন গ্রহণ করার জন্য আমরা কি করতে যাবো? আমরা রিয়াক্ট করবো। ইলেকট্রন গ্রহণ করার জন্য আমাদের কি করতে হবে? রিয়াক্ট করতে হবে। তো সেই জন্য এই যে এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলো কি করে? এরা রিয়াকশনে খুব বেশি পার্টিসিপেট করে। এরা কি করে? এরা প্রচন্ড বেশি রিয়াক্ট। আর এই এলিমেন্ট গুলো খুব বেশি রিয়াক্টের জন্য এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা বলছি হলো, দেখো এখানে লেখা আছে আদর্শ মৌল বা বিশিষ্ট মৌল, বা ইংলিশে বলা হয় হচ্ছে টিপিক্যাল এলিমেন্টস, বা ইংলিশে কি বলা হয়? টিপিক্যাল এলিমেন্টস। আর ওরা কেন রিয়াক্ট করছে? ওরা রিয়াক্ট করছে নিষ্ক্রিয় যে গ্যাস। কোন নিষ্ক্রিয় গ্যাস? যে এলিমেন্টটা রিয়াক্ট করছে তার কাছাকাছি, সব থেকে কাছে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে, সেই নিষ্ক্রিয় গ্যাসের মতন, সেই নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করার আশায় তারা হচ্ছে রিয়াকশন করছে। ঠিক আছে। যে যে যেইটা সব থেকে কাছে আছে তাকে দেখে নিয়েও মনে হচ্ছে হতে লাগলে ওর মতন হতে লাগবে, হতে গিয়ে ওর মতন হচ্ছে রিয়াক্ট করার চেষ্টা করছে। বোঝা গেল কথাগুলো? জিনিসগুলোকে না, কেমিস্ট্রি না খুব রিয়েল লাইফ বেসড। তুমি দেখবে নিজের কেমিস্ট্রি যখন তুমি পড়বে, সেটা তুমি যদি নিজের লাইফের সাথে একটু রিলেট করে পড়ার চেষ্টা করো না, তাহলে তুমি দেখবে জিনিসটা কত বেশি মানে আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে? জিনিসটা খুব বেশি আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাচ্ছে। কেমিস্ট্রি যে এক একটা এলিমেন্ট, সে এক একটা এলিমেন্ট এক একটা আলাদা আলাদা মানুষের মতো, সেটার সাথে নেচার আলাদা, কিছু কিছু সিমিলারিটিস থাকে কিন্তু নেচার আলাদা। তারা এক একটা সময় এক এক রকম রিয়াক্ট করছে, তাই না? কোনো কিছু প্রেডিক্টেবল নয়। জিনিসটা কিন্তু সেই জন্যই কোয়াইট ইন্টারেস্টিং। ক্লিয়ার? আচ্ছা, এগুলোকে আমরা কি বলছি? তো যে এলিমেন্ট গুলোতে আমাদের NS1 থেকে NS2 NP5 অব্দি থাকছে, সেই এলিমেন্ট গুলোকে আমরা বলছি হলো প্রতিনিধি মৌল। বোঝা গেল? নেক্সট, নেক্সট আমাদের কি আসছে? নেক্সট আমাদের আসছে হলো সন্ধিগত মৌল। আচ্ছা,
সন্ধিগত সন্ধিগত মৌল কোনটা হবে? যেই আমাদের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো যদি ধরো তাদের নর্মাল অবস্থায় বা আয়নিত অবস্থায় তাদের যদি ডি উপকক্ষটা যদি কিছুটা ফাঁকা থাকে বা পুরোপুরি ফাঁকা থাকে, ডি উপকক্ষটা যদি কিছুটা ফাঁকা থাকে বা পুরোপুরি ফাঁকা থাকে সেটাকে আমরা কি বলবো? সেই মৌলগুলোকে আমরা বলে দিচ্ছি সন্ধিগত মৌল, বা কি বলে ট্রানজিশনাল এলিমেন্ট। সন্ধিগত মৌল বলে, না হলে বলে ট্রানজিশনাল এলিমেন্ট। এবার এই যে তোমার সন্ধিগত মৌলগুলো হয়, সন্ধিগত মৌলগুলো কিন্তু বিভিন্ন ধরনের তোমার যোজ্যতা দেখাবে, বিভিন্ন ধরনের যোজ্যতা কিন্তু দেখাতে, ঠিক আছে? যেমন তোমার ধরো আয়রন আছে, এফি। আয়রন কি একটা সন্ধিগত মৌল। আয়রনের দুই ধরনের যোজ্যতা হয়, একটা কি +2 +3, তাই না? সেরকম বিভিন্ন মৌল আছে যেগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের যোজ্যতা কিন্তু দেখাতে পারে। আচ্ছা, এবার যেটা হয় কি যে এটা তোমরা যদি আরেকটু বড় হয়, তোমরা যদি কেমিস্ট্রি নিয়ে পড়ো পরবর্তীকালে তোমরা জানবে যে ডিডি ট্রানজিশন বলে একটা জিনিস, ট্রানজিশন নিউট্রাল ক্ষেত্রে। অত তোমাদেরকে এখন বুঝতে হবে না, আমি কি বললাম যে সন্ধিগত যে মৌলগুলো থাকে সেগুলোতে ডি অরবিটালটা থাকছে, ডি অরবিটালে একটা ব্যাপার হয়, ঠিক আছে? তোমরা এখন বুঝতে পারবে না জিনিসটা অতটা ভালো। ডি অরবিটালে একটা ব্যাপার হয় যার জন্য কি হয়, এই যে এলিমেন্ট গুলো থাকে এই এলিমেন্ট গুলো বিভিন্ন ধরনের রং দেখাতে পারে, বিভিন্ন ধরনের রং দেখাতে, বা এরা যখন বিভিন্ন ধরনের তোমার আয়নিত অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় বা হচ্ছে নর্মাল কন্ডিশনে এরা কি করতে পারে? বিভিন্ন ধরনের রং দেখাতে। যেমন ধরো কপার সালফেট, আমরা কি বললাম? কপার সালফেট, আমরা কি জানি কপার সালফেট হয় তুতে, তুতে কালারের হয়, তাই না? সেরকম বিভিন্ন ধরনের যে এলিমেন্ট গুলো থাকে এগুলো কিন্তু অনেক টাইপের হচ্ছে তোমার কালার দেখা, যেমন আরেকটা হচ্ছে K2Cr2O7, K2Cr2O7, এটা কি হয়? কমলা রঙের। এরকম বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের কালারের হচ্ছে হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা সন্ধিগত মৌলের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট কোনটা বললাম? ফার্স্ট আমরা বললাম এটা যে ডি অরবিটালটা সেটা আংশিক বা পরিপূর্ণভাবে ফাঁকা থাকতে হবে। আর সেকেন্ড এর আমরা এটা কি বললাম যে এটা বিভিন্ন ধরনের এগুলো রং দেখাতে পারে। থার্ড এটার বিভিন্ন ধরনের যোজ্যতা বা জারণ অবস্থা থাকতে পারে। আচ্ছা, এবার এক্ষেত্রে আমাদের যে ডি অরবিটালটার মধ্যে আমাদের 3D, 4D, 5D আর 6D, এই চারটে উপকক্ষর মধ্যে যেই উপকক্ষটার মধ্যে ধরো ফাঁকা থাকছে সেই উপকক্ষটার বেসিসে আমরা বলে দেবো যে সেটা সেই অরবিটালে বিলং করে। ধরো যেখানে যদি আমাদের লাস্ট এলিমেন্টটা 3D সিরিজে যায়, তো সেখানে আমাদের সেটা কি হবে? 3D সন্ধিগত মৌল। 4D তে গেলে 4D সন্ধিগত মৌল, 5D তে গেলে 5D সন্ধিগত মৌল, 6D তে গেলে 6D সন্ধিগত মৌল। এখানে দেওয়া আছে যে আমাদের কি কি হতে পারে? 3D, 4D, 5D আর 6D উপকক্ষগুলি আংশিকভাবে ইলেকট্রন দ্বারা ভর্তি হওয়ার ফলে এই সারিগুলির উদ্ভব হয়। বোঝা গেল কথাটা? আর আমরা কি বললাম, যেখানে যৌগগুলি থেকে উৎপন্ন আয়নগুলিও রঙিন হয়। খালি এই কম্পাউন্ড গুলো তো তোমার রঙিন, এগুলো থেকে যে তোমার যৌগগুলো, কম্পাউন্ড মানে যৌগ, কম্পাউন্ড গুলো রঙিন, যৌগগুলো রঙিন, এখান থেকে যদি আমরা কোনো তোমার আয়ন পাই সেই আয়নটাও কি হবে? সেই আয়নটাও আমাদের রঙিন হবে। বোঝা গেল কথাটা? তাহলে সন্ধিগত মৌলের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। অভ্যন্তরীণ মানে কি? সন্ধিগত মৌলের ভেতরে যেটা, সন্ধিগত মৌলের ভেতরে কোনটা থাকছে? একটু আগে আমরা কি বললাম? ল্যান্থেনাইডস আর অ্যাক্টিনাইডস, মানে আমাদের 4F সিরিজ আর 5F সিরিজ, এই দুটোকে আমরা কি বলছি? ল্যান্থেনাইডস আর অ্যাক্টিনাইডস, এগুলোকে আমরা বলছি হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এক্ষেত্রে আমাদের বাইরের যে তিনটে কক্ষ, বাইরের তিনটে কক্ষ হচ্ছে আমাদের ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। আমাদের এস থাকতে পারে, পি, আর পি বলছি, এস থাকতে পারে, ডি থাকতে পারে বা এফ। এগুলোর মধ্যে হচ্ছে যে অপরিপূর্ণতা থাকে, তো সেটাকে আমরা কি বলছি? সেগুলোকে আমরা বলছি হলো এফ ব্লকের এলিমেন্ট। আচ্ছা, সন্ধিগত মৌলের মধ্যে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি। সন্ধিগত মৌল আমরা কোনটা বললাম? সন্ধিগত মৌল আমরা বললাম হচ্ছে যেটা আমাদের ডি সিরিজে থাকছে, রাইট? মানে আমরা কি বললাম যে কিছু কোনো একটা সময় তাদের ডি অরবিটালটা হচ্ছে ফাঁকা থাকে, কিন্তু এখানে তোমার জেড সিডি আর এইচ, আমরা 4D-টাকে অতটা মানে লাস্টেরটাকে অতটা ধরছি না। এই যে তিনটে এলিমেন্ট আছে, জাস্ট এ মিনিট, এই যে তিনটে এলিমেন্ট আছে এই তিনটে এলিমেন্ট কিন্তু D10 হিসেবে থাকে।
D10 হিসেবে থাকে। সেই জন্য কি করা হয়, সেজন্য এগুলোকে কিন্তু আমরা বলতে পারি না যে এটা তোমার আহ সন্ধিগত মৌল কিনা, সেটা কিন্তু আমরা এটাকে প্রপারলি সন্ধিগত মৌলের মতো কিন্তু এগুলো আচরণ করে না। এটা কি হয়, এটা NH2 NP10 হিসেবে থাকবে, NH2 N, না, এক মিনিট, এটা কি থাকে এক্ষেত্রে, তোমার যে জিঙ্ক ক্যাডমিয়াম আর Hg, এক্ষেত্রে এটা কি থাকে, এক্ষেত্রে এটা থাকে হচ্ছে N-1 D10 NH2 এই হিসেবে থাকে। তো সেই জন্য কি হয়, সেজন্য এগুলোকে আমরা কিন্তু তোমাদের প্রপারলি বলতে পারি না যে এটা তোমার ডি ব্লক এলিমেন্টের মধ্যে আচরণ করে। এটা যদি +2 অক্সিডেশন স্টেট দেখায়, তাহলে NH2 থেকে দুটো ইলেকট্রন চলে, তাও কিন্তু 3D10 থাকবে, তাই না? তাও কিন্তু 3D10 থাকবে। শুধু এগুলো তোমাদের যে আমাদের বেসিক যে ডি ব্লক এলিমেন্ট বা সন্ধিগত মৌল, সেই সন্ধিগত মৌলগুলোর থেকে এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে তোমাদের ডিফারেন্ট কাইন্ড অফ প্রপার্টি হচ্ছে শো করে। সেজন্য এগুলোর মধ্যে কালার ওরকম ইন্টেন্সিটি কালারের দেখা যায় না, জোচ্চতার এরকম তোমার ফ্র্যাকশন দেখা, ভেরিয়েশন দেখা যায় না। কিন্তু এই তিনটে এলিমেন্ট কি করে, তোমাদের সন্ধিগত মৌলগুলোর থেকে কিন্তু কিছুটা ডিফারেন্ট আচরণ করে। বোঝা গেল? তাহলে আমরা কি করছিলাম, একটা অভ্যন্তরীণ সন্ধিগত মূল্য করছিলাম, যেখানে আমরা কি বলছি যে এদের যে মানে তোমার পরমাণুগুলো থাকছে, সেই পরমাণুগুলো আমাদের যেটা N-, দেখো কি বলেছে যে আংশিক পূর্ণ N-D উপকক্ষ ছাড়াও আংশিক ভাবে পূর্ণ N-2F উপকক্ষ থাকে। মানে এগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে আমরা F এর ক্ষেত্রে আমরা কি বলেছি, N টা হবে হয় 6 না হলে 7, ক্ষেত্রে হয় N-1 যে ডি উপকক্ষটা সেটা আংশিকভাবে পূর্ণ থাকছে, আর না হলে কি হচ্ছে N-D যে উপকক্ষটা থাকছে, মানে N-2 যে F উপকক্ষটা থাকবে সেটা আংশিকভাবে বা তোমার পরিপূর্ণভাবে যদি ফাঁকা থাকে, তাহলে সেটাকে আমরা তখন কি বলছি, F ব্লক এলিমেন্ট। এক্ষেত্রে আমরা কি বলছি যে শ্রেণীর মৌলের মোট সংখ্যা সংখ্যা 14, সেটা মৌলের মোট সংখ্যা 14 কার জন্য, ল্যান্থানাইডস এর জন্য, ল্যান্থানাইডস এর জন্য 14, অ্যাক্টিনাইডস এর জন্য 14। ল্যান্থানাইডস 14, অ্যাক্টিনাইডস 14, মানে টোটাল কত, টোটাল হচ্ছে 28। বোঝা গেল? এবার ল্যান্থানাইডস, যেটা ল্যান্থানাইডসটাকে কি বলা হয়, বিরল মৃত্তিকা মৌল। ল্যান্থানাইডসকে কি বলা হয়, বিরল মৃত্তিকা মৌল। আর আমাদের ল্যান্থানাইডস ছাড়া কি আছে, অ্যাক্টিনাইডস, এগুলো এটার ভেতরে অন্তর্ভুক্ত। আমরা বলেছিলাম, দেখো বলছে ল্যান্থানাম মৌলের পরবর্তী সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টি মৌলের ক্ষেত্রে 4s এবং 5টি উপকক্ষের ইলেকট্রন পরিপূর্ণ থাকে। এদেরকে সেজন্য কি বলে, ল্যান্থানাইডস বলে। আর অ্যাক্টিনামে কি বলেছে যে এসি থেকে মানে অ্যাক্টিনিয়াম থেকে থোরিয়াম, অ্যাক্টিনিয়ামের পরে কি আসে, থোরিয়াম, থোরিয়াম থেকে আমাদের লরেনসিয়াম পর্যন্ত যে 14টি এলিমেন্ট থাকছে, সেই এলিমেন্ট গুলোকে আমরা কি বলছি, অ্যাক্টিনাইডস বলছি। ঠিক আছে, মানে আমাদের যেটা তোমার যে দুটো সিরিজ আমরা পাচ্ছি, 4F-টাকে আমরা বলছি ল্যান্থানাইড, সেটা কোথা থেকে আমাদের শুরু হচ্ছে, সেটা শুরু হচ্ছে আমাদের ল্যান্থানাম থেকে। কতদূর অব্দি, ল্যান্থানামের, ল্যান্থানাম থেকে না, ল্যান্থানামের পরে যে সিরিয়াম আছে, সিরিয়াম থেকে সেটা স্টার্ট হচ্ছে লুটেশিয়াম পর্যন্ত। আর অ্যাক্টিনিয়াম যেটা, অ্যাক্টিনিয়ামের পরে যেটা কি আছে আমাদের থোরিয়াম, সেই থোরিয়াম থেকে স্টার্ট করে লরেনসিয়াম অব্দি আমাদের কি থাকছে, অ্যাক্টিনাইডস মৌলগুলো থাকছে। তাহলে আমরা কি করলাম, আমরা 4 টাইপের মৌল পড়লাম, একটা নিষ্ক্রিয় মৌল, একটা প্রতিনিধি মৌল, একটা সন্ধিগত মৌল, আর একটা কি অতি সন্ধিগত মৌল। বোঝা গেল কথাগুলো? ওকে। এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে ইউরেনিয়ামোত্তর যে মৌলগুলো নামকরণ, ইউপিএসসি নিয়ম। আমরা কি বলছি, এটা 100-র বেশি এগুলোর হচ্ছে ইলেকট্রনিক বিন্যাস থাকতে পারে। ধরো যদি আমাদের থাকে এখন যে, আমি জাস্ট কথার কথা বলছি, কথার কথা, ধরো আমাদের যদি থাকে 124, তাহলে এটার নাম আমরা কি দিই? যদি জিরো থাকে, যদি ফার্স্টে জিরো থাকে, মানে বা যে কোনো জায়গায় যখন জিরো আসবে সেটাকে আমরা বলবো যে নীল। 1 থাকলে বলবো আন, 2 থাকলে বলবো বাই, 3 থাকলে বলবো ট্রাই, 4 থাকলে বলবো কোয়াড, 5 থাকলে বলবো পেন, 6 থাকলে বলবো হেক্স, 7 থাকলে বলবো সেপ, 8 থাকলে বলবো অক, 9 থাকলে বলবো ইন। ক্লিয়ার? নীলের জন্য আমরা কি লিখবো, এন, মানে যদি আমাদের জিরো থাকে তখন আমরা কি লিখবো, এন। যদি আমাদের 1 থাকে তখন আমরা আন, তার জন্য লিখবো ইউ।
টু থাকলে বাই লিখবো বি, থ্রি থাকলে ট্রাই লিখবো টি, ফোর থাকলে কোয়ার্ট লিখবো কিউ, ফাইভ থাকলে পেন্ট লিখবো পি, সিক্স থাকলে হেক্স লিখবো এইট, সেভেন থাকলে সেপ্ট লিখবো এস, এইট থাকলে অক্ট এইট মানে জিরো, আর নাইন থাকলে ইন মানে ই। এগুলো বসাবো, বসিয়ে নিয়ে লাস্টে আমরা কি করবো IUM। এটা বসালে আমাদের কি হয়ে যাবে, বসালে আমাদের যে নতুন যে আমাদের যে মৌলটা সেটার IUPAC নামকরণ আমরা করতে পারবো। যদি আমরা 124-এর করতে চাই তাহলে 124-এর কি হবে, ফার্স্টে কি আছে, ওয়ান আছে, ওয়ানের জন্য কি হবে আন, তারপরে কি আছে দুই মানে কি হবে বাই, তারপরে ফোর মানে কোয়াট, তারপরে আমরা কি বললাম IUM, তাহলে এটার নাম কি হবে আন বাই কোয়াট আম, আন বাই কোয়াট। বোঝা গেল? এরকম করে আমরা ইউরেনিয়ামোত্তর যে মৌলগুলো সেগুলোর নামকরণ করতে। চলো আমরা কয়েকটা নামকরণ করা দেখে নিই। দেখো বলেছে 101, তাহলে আন নীল, ওয়ানের জন্য আন, জিরোর জন্য নীল, আর আবার ওয়ানের জন্য আন, তাহলে এটা কি হবে আন আন নীলিয়াম। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এখানে ওয়ান আছে, ওয়ানের জন্য কি হবে ইউ, টু এর জন্য কি হবে বি, আর ফোর এর জন্য কি হবে কিউ। যে সংক্ষেপে এটার নাম আমরা লিখতেছি, আমরা কি লিখবো UBQ। এই জিনিসগুলো কিন্তু নাম আসে, ধরো তোমাকে একটা কোনো নাম্বার বলে দিল, ধরো 124 বা 127, এই তো এই জিনিসটার নামকরণ করে দেখো, তখন কিন্তু এভাবে নামকরণ। হাতে একটা ডাই পিঁপড়ে উঠে গেছে, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা এরকম করে নামকরণ কিন্তু করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের 101 যদি থাকে তাহলে আমরা কি লিখবো আন নীল আনিয়াম মানে UNU। 102 থাকলে আননীল বাই, তাহলে আননীল বায়াম UUP, তারপরে হচ্ছে আননীল ট্রায়াম, আননীল কোয়াডিয়াম, আননীল পেন্টিয়াম, আননীল হেক্সিয়াম, আননীল সেপ্টিয়াম, আননীল অক্টিয়াম, আননীল এনিয়াম, আন, আর যদি 110 থাকে তাহলে হচ্ছে আন নীলাম। ওকে, 112 যদি থাকে তাহলে হবে আন বাইয়াম। 11 যদি আমাদের 5 থাকে তাহলে আন পেন্টা, আর 8 থাকলে 11 অক্টা। এরকম করে কিন্তু বিভিন্ন টাইপের আমাদের যে এলিমেন্ট গুলো থাকছে, সেই বিভিন্ন টাইপের এলিমেন্ট গুলো কিন্তু আমরা নামকরণ এরকম করে করতে পারি। বোঝা গেল? তাহলে যদি ধরো আমরা তোমাদেরকে কতগুলো আমি টাস্ক দিই, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে এগুলো কি হবে এটা। ঠিক আছে? ধরো আমি যেটা যদি বলি যে 117, ঠিক আছে, দুটো নামই লিখবে, 121, 144, 123, 111 আর 109। হুম, খুবই অল্প, এই জিনিসগুলোর নামগুলো তোমরা লিখে নিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখবে। যদি ঠিক হয় ভুল হয় যাই হবে আমি রিপ্লাই করবো। তোমরা ভালো মতো করে এই জিনিসগুলোকে লিখবে, কিন্তু মনে করে কিন্তু লিখবে কমেন্ট বক্স। বোঝা গেল? তো এই জিনিসগুলোকে ভালো মতো করে করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা একবার একটা কুইক রিভিশন করে নিই। প্রথমে আমরা এস ব্লক এলিমেন্ট বললাম, এস ব্লক আমরা দেখলাম দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 আর গ্রুপ 2। ঠিক আছে, তারপর আমরা পি ব্লক এলিমেন্ট করলাম, সেখানে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অব্দি কটা গ্রুপ আছে, 6টা গ্রুপ আছে। তারপর আমরা করলাম ডি ব্লক, দুই ব্লকে আমাদের 10টা গ্রুপ আছে, টোটাল 40টা এলিমেন্ট, 3 থেকে 12 গ্রুপ অব্দি। তারপরে এফ ব্লক এলিমেন্ট আমরা করলাম, এফ ব্লক দুটো গ্রুপ আছে, একটা 4 এ একটা 5 এ। 4 এরটাকে আমরা বলছি ল্যান্থানাইটস, 5 এরটাকে আমরা বলছি অ্যাক্টিন। ক্লিয়ার? তারপর আমরা করলাম হচ্ছে আমাদের যে বাইরের যে মৌলগুলো, মৌলগুলোর বাইরে কোন কক্ষে ইলেকট্রনটা ঢুকছে তার বেসিসে আমরা মৌলগুলোকে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের নামে ভাগ করতে পারি, বিভিন্ন ধরনের নামে ডাকতে পারি। ঠিক আছে, সেটার জন্য আমরা সেটাকে শ্রেণীবিভাগ করলে আমরা ফার্স্টে বললাম নিষ্ক্রিয় গ্যাস মৌল, যেগুলো গ্রুপ নাম্বার 18 এ থাকছে, সেগুলো কারোর সাথে আর কোনো রিয়াক্ট করে না, যেগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হচ্ছে। নেক্সট আমরা কি করলাম, নেক্সট আমরা করলাম হচ্ছে প্রতিনিধি মৌল। প্রতিনিধি মৌল মানে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এগুলো আমরা কাকে বললাম, যারা হচ্ছে রিয়াক্ট করছে মানে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার আসে।
ঠিক আছে? তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা বললাম সন্ধিগত মৌল বা ট্রানজিশনাল এলিমেন্ট। ট্রানজিশনাল এলিমেন্ট গুলো কি? ট্রানজিশনাল এলিমেন্ট গুলো হচ্ছে যেখানে আমাদের ডি অরবিটালটা আংশিক বা পরিপূর্ণভাবে আমাদের ফাঁকা থাকছে। সেই অবস্থাটাকে আমরা বলছি সন্ধিগত মৌল। এখানে বিভিন্ন ধরনের জটিলতা আমাদের দেখা যাচ্ছে। আর বিভিন্ন ধরনের কালার এগুলো হচ্ছে শো করে থাকে। এখানে ৪ টে সিরিজ হয় 3D, 4D, 5D আর 6D। তারপর আমরা করলাম অতিসন্ধিগত মৌল যেখানে আমাদের 4F আর 5F এই দুটোকে বোঝানো হচ্ছে। এগুলোকে আমরা অতিসন্ধিগত বলে থাকি বা অভ্যন্তরীণ সন্ধিগত বলে থাকি। বোঝা গেল কথাটা? এগুলোকে আমরা বলছি ল্যান্থানাইডস আর তারপর আমরা করলাম ইউরেনিয়াম উত্তর মৌলগুলোর যে নামকরণ, সে নামকরণ আমরা কিরকম করে করতে পারি সেই জিনিসগুলোকে আমরা দেখলাম। যে 0 থাকলে নীল, 1 থাকলে আর্ন, 2 থাকলে বাই, 3 থাকলে ট্রাই, 4 থাকলে কোয়াড, 5 থাকলে পেন, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেক্স, 7 থাকলে সেপ্ট, 8 থাকলে অক্ট আর 9 থাকলে ই। সেগুলো কিন্তু যেন একদম প্রপারলি ভাবে তোমরা করতে পারো। আমরা দেখলাম এই জিনিসগুলোকে আমরা কিরকম করে লিখবো। আর তারপরে আমি তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, তোমরা এগুলো কমপ্লিট করে কমেন্ট বক্সে জানাবো। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো মতো করে পড়বে। পরীক্ষা কিন্তু প্রায় চলেই এসেছে। ভালো মতো করে তোমরা পড়ো। ঠিকঠাক মতো করে নিজেরা পড়াগুলোকে কভার করতে থাকো, যাতে তোমাদের পরবর্তীকালে পরীক্ষাগুলো যেন একদম কাছে চলে এসে তোমরা চাপটা না ফিল করো। রোজের পড়া রোজ রেডি করতে থাকো। ঠিক আছে? তাহলে ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।